অনিকেত চাকরি করে একটা আধা বিদেশি ফার্মে। কেটেকুটে নিয়ে মাসে বেতন পায় 726 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়াতে যায় 180, দুধ 55, ঘি 15, খবরের কাগজ, ইলেকট্রিসিটি, ছেলের স্কুলের মাইনে, এইসব বাদশাদ দিয়ে হাতে যা থাকে তা দিয়ে বেঁচে থাকা যায়। তার বউ ঝুমুর আবার একটু বড় লোকের মেয়ে। খুব বড় লোক নয়, তবে কলকাতায় বাড়ি আছে। ওর এক দাদা গাড়িও কিনেছে। ঝুমুর তাই একটু না উঁচু। প্রায়ই বলে, গ্যাসের উনুন কেন, কিস্তিবন্দিতে একটা ফ্রিজ কেনা যায় না? বাইরের ঘরটায় ভাড়ার টেবিল ফ্যান রেখে মাসে মাসে টাকা গচ্ছা যাচ্ছে, একটা পাখা কিনলেই তো হয়। ঝুমুর এসব বলে বলে অনিকেত রাগ করে না, বরঞ্চ তার মনের মধ্যেও ওসব ইচ্ছে হয়। নিজস্ব পাখা, গ্যাসের উনুন, ফ্রিজ, এসব আজকাল মধ্যবিত্ত ঘরেও দেখা যায়। তার বন্ধুদেরও অনেকের আছে। একটা 300 টাকার ইনক্রিমেন্ট যদি দৈবক্রমে পেয়ে যেত তাহলে বেশ হতো, কিন্তু সে আশা নেই। বরং এবছর নাকি বোনাসও কমে যাবে। মনটা নিষ্পিস করে। বড্ড গরিবিয়ানাতে থাকে তারা। অনেকদিন ধরে ভালো জামা প্যান্টও করায় না। পুরনো বাড়ি ছেড়ে মাস 4 হলো অনিকেত নতুন বাড়িতে এসেছে, বন্ডেল গেটে। নতুন বাড়ি বলতে কিন্তু বাড়িটা নতুন নয়, বরং বেশ পুরনো বাড়ি। 1.5খানা একতলার ঘরের জন্য 180 টাকা গুনতে হয়। এর আগে শিয়ালদার কাছে ছিল 2খানা ঘরের ভাড়া ছিল 110, কিন্তু ছেলেটাকে সাউথের ভালো স্কুলে ভর্তি করার পর থেকেই ঝুমুর সাউথে আসার জন্য অস্থির। তাই আরো 70 টাকা মাসিক গুনেগার দিয়ে চলে আসতে হয়েছে দক্ষিণে। ছেলের স্কুলটাই এখন বড় কথা। বাড়িটা ভালো লাগে না অনিকেতের, বড্ড অন্ধকার। একটা ঘর নিচের তলায় আর 1/2খানা ঘর পেয়েছে গ্যারাজের উপরে। গ্যারাজের উপরের ঘরটা বড়ই ছিল। বাড়িওয়ালা তার মাঝখানে দেওয়াল তুলে 1/2খানা ঘরে পুরনো জিনিসপত্র ড্রাই করে রেখেছে। তবু এই ঘরটায় কিছু আলো বাতাস আসে। অনিকেত এটাকেই তার বসার ঘর করেছে। যদিও তার বাসায় লোকজন বড় একটা আসে না, এলেও ঝুমুর খুব একটা খুশি হয় না। অনিকেত খুব ভাবতে ভালোবাসে। বলতে কি, ভাবাটাই হচ্ছে তার সবচেয়ে প্রিয় নেশা। একটা সিনেমা দেখলো কি একটা বই পড়লো, অমনি সিনেমা বা বইয়ের গল্পের সুতো ধরে কত কি চিন্তা তার মাথায় মায়াজাল ছড়িয়ে দেয়। আর সেসব চিন্তার মধ্যে প্রধান হয়ে দাঁড়ায় একটাই চিন্তা, আমার যদি অনেক টাকা থাকতো। অফিস থেকে ফিরে এসে প্রায় সময়ই সে একটু রাতের দিকে এই 1/2খানা ঘরটায় এসে বসে সিগারেট খায় আর ভাবে। ছুটির দুপুরে এখানেই মেঝেতে শুয়ে ঘুমোয়। গ্রীষ্মকাল পড়ে গেছে। রবিবার বেলা করে খেয়ে অনিকেত চুপচাপ চলে এলো 1.5 তলার ঘরখানায়। একা শুয়ে রইল মেঝেই শতরঞ্জি পেতে। একটা সিগারেট শেষ হয়েছে, আর একটা ধরাবে কিনা ভাবতে ভাবতে ঘুমের আমেজ চলে এলো। ঘুম আসার এই সময়টা বড় ভালো লাগে অনিকেতের। বাস্তবের সঙ্গে স্বপ্ন যেন কেমন গুলিয়ে যায়। ঘুম ঘুরে অনিকেত আবোল তাবোল আধা চেতনায় অনেক হিজিবিজি দেখছিল। এই সময় একটা ঠুনঠুন শব্দের চটকা ভাঙল তার। পাশ ফিরে দেখলো একটা ধেড়ে ইঁদুর একটা বড় সড়ো প্রদীপের মতো কি একটা জিনিস টেনে এনেছে মেঝে। প্রদীপটা তাদের নয়, অনিকেত জানে। বোধ হয় বাড়িওয়ালার গুদাম ঘর থেকে এনেছে। যাহ যাহ বলে তাড়া দিতেই ইঁদুরটা প্রদীপ ফেলে পালিয়ে গেল। অনিকেতের কাছে থেকে খুব একটা দূরে নয় প্রদীপটা। সে হাত বাড়িয়েই নাগাল পেল। হাতে তুলে নিয়ে দেখলো বেশ ভারী, সলিড মেটাল, সোনা টোনা নয় তো বলে হাতলওয়ালা মস্ত প্রদীপটা একটু নাড়াচাড়া করে দেখলো। প্রদীপটার গায়ে ময়লা পড়েছে বহুদিনের। এটা যে দীর্ঘকাল ব্যবহার হয়নি তা দেখলেই বোঝা যায়। কিন্তু জিনিসটা সুন্দর। এখনো বেচে দিলেই 5-10 টাকা পাওয়া যাবে। অবশ্য বেচবার কথা এমনিই ভাবলো সে। বেচবার প্রশ্নও ওঠে না, অন্যের জিনিস। কিছুক্ষণ প্রদীপটা হাতে নিয়ে শুয়ে রইল সে। হঠাৎ মাথায় ভাবনা এলো, আচ্ছা, এটা যদি আলাদিনের আশ্চর্য প্রদীপ হতো, যদি এটাতে হাত ঘষলেই এখন একটা দৈত্য এসে দাঁড়ায় আর বলে, কি চাও বলো, এক্ষুনি এনে দিচ্ছি। ভাবনা চিন্তারও একটা শক্তি আছে।
অনিকেত উঠে বসলো। যদি সত্যি এরকম কিছু হয়, যদিও বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে এসব বিশ্বাস কোনো কাজের নয়, তবু যদি হতো। প্রদীপটা হাতে নিয়ে আঙুলে একটু ঘষা দেয় সে। একা তার ঘরে হাসি পাচ্ছিল। জানে তো এসব সত্য নয়, এরকম হয় না, তবু সে কয়েকবার প্রদীপটার ভেতরের দিকে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে জুড়ে বার কয়েক ঘষা দিল, কিন্তু কিছুই ঘটল না। কিন্তু হঠাৎ ভেজানো দরজাটায় কড়া খুটখুট করে আস্তে আস্তে নড়ে উঠল। ঝুমুর এলো নাকি চা নিয়ে? চট করে হাতের ঘড়িটা দেখে নিল অনিকেত। না, ঝুমুর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মোটে 2:25। কে? উত্তর নেই। অনিকেত প্রদীপটা রেখে দিয়ে দরজা খুলে অবাক। খুব লম্বা চওড়া আর খুব দামি পোশাক পরা একটা লোক এসে দাঁড়িয়ে আছে। অন্তত 6 ফুট 3-4 ইঞ্চি লম্বা তো হবেই। বিশাল কাঁধ, প্রকাণ্ড বুক, ইয়ার চওড়া হাতের কবজি, বিদেশি সিনথেটিক কাপড়ের সাদা স্যুট পরা, গলায় টাই, মৃদু একটা ইন্টিমেট সেন্টের গন্ধ ছড়াচ্ছে লোকটার গা থেকে। বোধহয় বক্সিং বা কুস্তি করে, কিন্তু খুব ফর্সা আর সুপুরুষ, মুখে মৃদু বিনীত একটু হাসি। অনিকেতকে দেখেই দুহাত জড়ো করে বলল, আমাকে চিনবেন না, আমি প্রদীপের দৈত্য। অনিকেত বলল, প্রদীপ দত্ত? প্রদীপ দত্ত? আপনার সঙ্গে কোথাও গিয়ে পরিচয়? লোকটা মাথা নেড়ে বলল, প্রদীপ দত্ত নয়, প্রদীপের দৈত্য। আপনি এক্ষুনি ওই প্রদীপটা ঘষেছিলেন, তাই না? স্তম্ভিত অনিকেত মাথা নাড়ল। আগে হ্যাঁ। লোকটা বলল, তাই আসতে হলো। বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? যদিও অনিকেত বিশ্বাস করতে পারছিল না লোকটাকে, তবু বলল, ভিতরে আসুন। প্রকাণ্ড এবং সুপুরুষ লোকটা মাথা নিচু করে ঘরে এলো। চারিদিকে চেয়ে বলল, ঘরটা ভীষণ ছোট আর স্টাফি। এই ঘরে থাকেন কি করে? অভ্যেস, তাছাড়া পাচ্ছেই বা কোথায়? লোকটা অনিকেতের সোফা সেটে পা ছড়িয়ে বসলো, কিন্তু মুখে সেই অবিনীত হাসি আর হাবভাবে নম্রতা ছড়িয়ে আছে। অনিকেত মুখোমুখি বসলো। তার সস্তা সিগারেটের প্যাকেটটা লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমরা গল্পে পড়েছি, আশ্চর্য প্রদীপ ঘষলে তার ভিতর থেকে ধোঁয়ার মতো বিশাল চেহারার দৈত্য বেরিয়ে আসত। এই বড় বড় দাঁত, তাল গাছের মতো উঁচু চেহারা। লোকটা সিগারেট দেখে হাত জোর করে বলল, ওটা পারবো না মিস্টার বোস। এখন থেকে আপনি আমার বস। বসের সামনে ধূমপান করাটা বেয়াদবি। লোকটা বলল, হ্যাঁ, যে কথা জিজ্ঞেস করছিলেন, চেহারার কথা তো। সেই ধোয়ার মতো মস্ত ধর নিয়ে দেখা দিলে আপনিও কি খুশি হতেন? 5 জনে চেঁচামেচিও করতো। তাছাড়া ইভ্যালুয়েশন বা বিবর্তন বলেও তো একটা কথা আছে। তাই সে যুগের যেমন দরকার তেমন হয়েই আমাকে আসতে হয়। ক্লায়েন্টরা ঘাবড়ে গেলে বা হার্ট ফেল করলে ফায়দা কি? বলে লোকটা হাঁ করে দাঁতগুলো দেখিয়ে বলল, এই দুপাশে 2টো মস্ত দাঁত ছিল, সব ছোট করে ফেলেছি স্ক্রেপ করিয়ে। এই যুগের ওসব প্রিহিস্টোরিক দাঁত কি চলে? অনেকে নিজের এখন সিগারেট খাওয়ার কথা নয়, একটু আগেই খেয়েছে। হিসেব করে না চললে। লোকটা হেসে বলল, তাই আপনি প্রদীপ ঘষা মাত্র আমি প্রদীপ থেকে বেরিয়ে আসিনি, বরং আপনাকে ঘাবড়ে যেতে না দিয়ে খুব ভদ্রভাবে দরজায় নক করেছি। অনিকেতের বুকটা কাঁপছিল। উত্তেজনায় সিগারেটটা ধরিয়েই বুঝলো বেহিসেবি খরচ হয়ে যাচ্ছে। আবার তৎক্ষণাৎ মনে হলো, এই লোকটা যদি প্রদীপের দৈত্যই হয়ে থাকে, তবে এর কাছে অনায়াসে 1 প্যাকেট সিগারেট চাওয়া যায়। একটু ভেবে অনিকেত খুব লাজুক স্বরে বলল, 1 প্যাকেট সিগারেট যে এখন কাকে দিয়ে কিনে আনাই? জাস্ট এ মিনিট। লোকটা টপ করে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে 1 প্যাকেট 555 কিং সাইজ 20টার প্যাকেট আর একটা খুদে গ্যাস লাইটার বের করে সেন্টার টেবিলে রেখে বলল, আমি এটা আগেই আন্দাজ করেছিলাম। ইউ মে নিড এ লট অফ সিগারেটস। বলুন, এখন আর কি করতে পারি? খুব অবিশ্বাস ভরে সিগারেটের প্যাকেট আর লাইটারটা দেখলো অনিকেত। তার বুক কাঁপছে, অসম্ভব নার্ভাস লাগছে, ভয় করছে। তো লোকটার বিনয় আর ভদ্রতা দেখে তার একটু সাহসও হচ্ছিল আস্তে আস্তে। সে বলল, আমি যা চাই সব দিতে পারবেন? লোকটা অল্প মাথা নেড়ে বলল, নিশ্চয়ই, যে কোনো বস্তুগত জিনিসই আমি আপনাকে দিতে পারি।
কিন্তু যদি আপনার মন খারাপ লাগে কখনো, বা যদি গানের গলা না থাকা সত্ত্বেও কখনো আপনার সঠিক সুরে গান গাইতে ইচ্ছে করে, তাহলে সেসব ক্ষেত্রে আমার কিছু করার নেই। কিন্তু মন ভালো রাখার জন্য আমি আপনাকে সিনেমার টিকিট, সুন্দরী মেয়ে বা ভালো মদ সাপ্লাই করতে পারি। গানের জন্য তানপুরা, হারমোনিয়াম বা ভালো ওস্তাদ এনে দিতে পারি। যদি অসুখ হয়, তার জন্য ডাক্তার বা ওষুধ এনে দেওয়ার ভার আমার, কিন্তু অসুখ সারানোর দায়িত্ব নেওয়া আমার সম্ভব নয়। বস্তুগত সব জিনিসই আপনি আমার কাছ থেকে পাবেন, বাট নাথিং অ্যাবস্ট্রাক্ট অর ম্যাজিক্যাল। অনিকেত মাথা নেড়ে বলে, বুঝেছি। লোকটা মিষ্টি এসে বলে, এ যুগে আমার ক্ষমতাকেও সীমাবদ্ধ রাখতে হয়েছে। অনিকেত শ্বাস ফেলে বলে, তাতেই হবে। লোকটা নিশ্চিন্ত হয়ে বলল, ধন্যবাদ। এবার বলুন। অনিকেতের চাইতে লজ্জা করছিল। একটা লোক তাকে মাগনা মাগনা জিনিসপত্র দেবে ভাবতে কেমন লাগে, তাই সে সরাসরি কিছু চাইতে পারল না। গলা খ্যাকারি দিয়ে বলল, আমার নাম অনিকেত। এই নামের মানে আপনি জানেন? লোকটা হেসে বলল, আলবাত। অনিকেত মানে যার নিকেত বা নিকেতন, অর্থাৎ বাড়ি নেই, মানে গৃহহীন। অনিকেত মৃদু লাজুক হেসে বলল, আমি সার্থক নামা, আমার বাড়ি নেই। ইট উইল বি অ্যারেঞ্জড বলে লোকটা মাথা নেড়ে পকেট থেকে একটা চমৎকার নোট বই আর ডট পেন বের করে বলল, বলুন কিরকম বাড়ি আপনার দরকার? রিকোয়ারমেন্টস গুলো একটু ডিটেলে বলবেন। অনিকেত ভীষণ সংকোচের সঙ্গে বলে, ছোটখাটো একটা বাড়ি হলেই হবে, যেমনই হোক। সংকোচ করবেন না মিস্টার বোস, আমি আপনার যে কোনো হুকুম তালিম করতে বাধ্য। ডোন্ট বি শাই। অনিকেত একটু ভেবে বলল, দোতলা, 5-6খানা ঘর, ভালো বাথরুম টাথরুম, দক্ষিণে বারান্দা, যদি একটু বাগান। বলে থামলেন। বলুন, ঘরগুলো কত বাই কত? মাঝারি, খুব বড় বা খুব ছোট নয়। বুঝেছি। ফার্নিচারের কথা কিছু বলবেন? ফার্নিচার? হ্যাঁ, ফার্নিচার। ধরুন ডানলোপিলোর সব চেয়ার, সোফা, বার্মাটিকের খাট, মানে সব মডার্ন জিনিস আর কি। আপনি যেমন ভালো বুঝবেন তেমন। আর আমার স্ত্রী একটা ফ্রিজের কথা প্রায়ই বলেন, আর গ্যাস উনুন। লোকটা নোট বই বন্ধ করে বলল, বাড়িটা কোন এরিয়ায় হলে আপনার পছন্দ? ধরুন নিউ আলিপুর। না না, সেখানে বড় নির্জন জায়গা। চাকরেরা দুপুরে বাড়ির গিন্নিকে খুন করে পালানোর কেস কাগজে পড়েছি। তার চেয়ে যোধপুর পার্ক ভালো। লোকটা মাথা নাড়ল, বলল, ইট উইল বি অ্যারেঞ্জড। ভাববেন না, কাল বেলা 11টায় আপনি আমার অফিসে ফোন করবেন। ততক্ষণে কিছু একটা ব্যবস্থা হবে। আমি আসি তাহলে। লোকটা বলে উঠে গেল। অনিকেত তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো বলুন তো? লোকটা একটুও না ভেবে বলল, ইজি। আপনি যে নামে আমাকে প্রথমে ডেকেছিলেন সেই নামে ডাকবেন, প্রদীপ দত্ত। লোকটা চলে গেল। হঠাৎ অনিকেতের মনে হলো, কি বোকা আমি, টেলিভিশনের কথাটা বললাম না। ভেবে পর মুহূর্তে সে হাসলো, ভাবলো, দূর, লোকটাকে তো আবার এক্ষুনি ডাকতে পারি, কিন্তু এক্ষুনি ডাকতে লজ্জা করলো বলে ডাকলো না। কাল তো দেখা হবেই। প্রদীপটা খুব সাবধানে কাগজে মুড়ে বুকসেলফে একটা ডিকশনারির পেছনে গুজে রাখলো। তার কেবলই মনে হচ্ছিল একটা স্বপ্ন, কিন্তু 555 নম্বরের প্যাকেট আর লাইটার এখনো পড়ে আছে টেবিলে। সে খুব মেজাজে একটা সিগারেট ধরালো। তারপর ভাবলো, এরকম হাবাদের মতো আমি এত কাল বেঁচেছিলাম কি করে? না চালে বিশ্বাস নেই। সে ঝুমুরকেও কিছু বলল না। কাঁপা বুক আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগলো। খেতে পারলো না, ঘুমও হলো না ভালো করে। আজ তার বারবার মনে হচ্ছিল, ঝুমুর দেখতে নিতান্তই সাদামাটা। এত সাধারণ মেয়ে নিয়ে কি ঘর করার কোনো মজা আছে? পরদিন ঠিক বেলা 11টায় ফোন এলো। প্রদীপ দত্ত বলল, মিস্টার বোস, একটা ট্যাক্সি নিয়ে এক্ষুনি চলে আসুন। আমি আপনার জন্য গড়িয়াহাটের পূব দিকের ফুটপাতে বাস স্টপে অপেক্ষা করছি। অফিস থেকে হাফ ছুটি নিয়ে নেবেন, আর ট্যাক্সি ফেয়ার আমিই দেব। তাই হলো। যথাস্থানে প্রদীপ দত্ত অপেক্ষা করছিল। ট্যাক্সিতে অনিকেতের পাশে উঠে বসলো প্রদীপ দত্ত। বলল, খুব ভালো বাড়ি পেয়েছি,
আপনার যদি পছন্দ হয় তো এই সপ্তাহে নেগোসিয়েশন হয়ে যাবে। অনেকে ভ্রু তুলে বলল, বাড়িটা কি রাতারাতি তৈরি করলেন? প্রদীপ দত্ত হেসে ফেলে বলল, আরে না না মিস্টার বোস, আগেরকার দিনে যেমন হতো তেমন কি আজকাল হবে? ফাঁকা জায়গারও তো ওনার আছে। তাছাড়া রাতারাতি বাড়ি উঠলে সবাই এসে চেপে ধরবে আপনাকে। কর্পোরেশন ট্যাক্স, সিএসসি, কে নয়? এখন যা হবে থ্রু প্রপার নেগোসিয়েশন। আপনাকে আমি তো বিপদে ফেলতে পারি না। ট্যাক্সি যেখানে এসে থামলো সেটা যোধপুর পার্কের চমৎকার একটা চওড়া রাস্তা। বাড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়। সামনে অনেকখানি লন, ফুলের বের, অকল্পনীয় সুন্দর নকশার টালি বসানো মেঝে। নিচের তলায় 6খানা ঘর, দোতলায় 4খানা, 3তলায় 2 ঘরের স্টাডি, রুফ গার্ডেন। প্রদীপ দত্ত বলল, সদ্য তৈরি হয়েছে বাড়িটা, এখনো কেউ থাকেনি। বাড়ির মালিক শেয়ার মার্কেটে জোর মার খেয়ে বাড়ি বিক্রি করে দিতে চাইছে। একটু লজ্জার সঙ্গে অনিকেত বলল, কত? 6 লাখ। ও নিয়ে আপনি ভাববেন না, দ্যাটস মাই হেডেক। তবু সংকোচ বোধ করে অনিকেত। টিভি সেটটার কথা বলতে লজ্জা করে। কিন্তু প্রদীপ দত্ত যেন তার মনের কথা টের পেয়েই বলল, টিভি সেট বা মোটর গাড়ি কথা আপনার রিকোয়ারমেন্টসে ছিল না, কিন্তু সেসব অ্যারেঞ্জ করা হয়েছে। এখন আপনার একটা প্রেজেন্টেবল সোর্স অফ ইনকাম আর ট্যাক্স রিটার্ন গুলো দেখাতে হবে। সে সমস্ত নিয়ে আপনার অবশ্য ভাবতে হবে না। লিভ এভরিথিং অন মি। আপনি বরং মিসেসকে নিয়ে এসে বাড়িটা দেখিয়ে দিন। ঝুমুর? ঝুমুরের কথা অনেকে ভুলেই গেছিল। এখন অবশ্য ঝুমুরের কথা ভাবতেও তার ভাল লাগছিল না। ইদানিং ঝুমুর বড্ড মোটা হয়ে গেছে, ভীষণ রাগী। তাছাড়া ঝুমুরের মধ্যে রহস্যও আর নেই। অনিচ্ছার সঙ্গে বলল, আচ্ছা। প্রদীপ দত্ত তার দিকে তাকিয়ে হঠাৎ হাসল, বলল, আর যদি আপনি ইন্টারেস্টেড হন তবে ডিভোর্সের মামলা লড়ার জন্য ভালো উকিলের অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। হাই অ্যালিমনি দিলে মিসেসও খুব ঝামেলা করবে না। যদি রাজি থাকেন তো সেসব আমি নেগোসিয়েট করতে পারি। একটু লাল হলো অনিকেত। বুকটা নানা আশা আকাঙ্ক্ষায় গুড়গুড় করে পাখির মতো ডাকছে। মাথা নিচু করে সে বলল, তা নয়, ঝুমুরও থাক, ছেলেটাকে ছেড়ে থাকতে পারি না। তবে অন্য মেয়ে। প্রদীপ দত্ত হঠাৎ গলা নিচু করে বলল, কি রকম মেয়ে ছেলে চান? অনিকেত রুমালে মুখ ঢেকে লাল হয়ে অনেক কষ্টে তার গোপন ইচ্ছের কথা অস্ফুটে বলল, টিনেজার, সুন্দর, লাইভলি। ওকে। 7 দিনের মধ্যেই জীবন পাল্টে গেল অনিকেতের। ঝুমুর বাড়ি দেখে এত অবাক যে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। টুইন গ্যারেজে দুটো নামি গাড়ি, ঘরে ঘরে ভাবা যায় না এমন সব জিনিস, চাকুচি, মালি, সফার, বাড়ি ঘিচঘিচ, 5-7টা ঘর এয়ার কন্ডিশন করা। এসব কি আলাদিনের আশ্চর্য প্রদীপের কাণ্ড নাকি? কয়েকবার জিজ্ঞেস করেছে অনিকেতকে, এসব কি গো, কি করে হলো? হয়েছে থ্রু প্রপার নেগোসিয়েশনস। অনিকেত বলে, সব ট্যাক্স পেড, চিন্তার কিছু নেই। এর বেশি আর কিছু বলে না অনিকেত। একদিন প্রদীপ দত্ত ফোন করল, মিস্টার বোস, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা টিনেজার গার্ল পাওয়া গেছে। না না, চিন্তার কিছু নেই। এসব ব্যাপারের জন্য ক্যামাকা স্ট্রিটে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট আপনার নামে কেনা হয়েছে। আজ সন্ধ্যাবেলা চলে আসুন। দিস অ্যাপার্টমেন্ট উইল বি ইওর প্লেজার স্পট। আপনার সবার ঠিকানাটা জানে। শুনে অসম্ভব নার্ভাস লাগছিল অনিকেতের। হৃৎপিণ্ডের আওয়াজ নিজের কানে শুনতে পাচ্ছিল সে। তবু গেল তীব্র উত্তেজনা। এতদিনে সে জীবনকে উপভোগ করতে পারছে। এই তো জীবন। সকালে একটা 8তলা বাড়ির সামনে নিয়ে এলো অনিকেতকে। লিফটে 7তলায় উঠে কলিং বেল টিপতেই দরজা খুলে বিনীত হাসি মুখে প্রদীপ দত্ত বলল, এভরিথিং সেট, আসুন স্যার। অ্যাপার্টমেন্টটা তার নিজের বাড়ির তুলনায় তেমন কিছু নয়, তবু এটাও চূড়ান্ত শৌখিন জায়গা। ঘরজোড়া কার্পেট, সোফা সেট, দুর্দান্ত আসবাব, টিভি, ফ্রিজ সবই আছে। আর আছে ছোট্ট একটা বার, তাতে অন্তত 50-60 রকমের বিলিতি মদ। অসামান্য সুন্দরী মেয়েটি বসেছিল একদম ভিতরের দিকের একটা ঘরে। দরজায় চাবি খুলতেই মেয়েটা অ্যাগ্রেসিভ, ওয়াচ ইউর স্টেপস শুনে একটু চমকে যায় অনিকেত।
ঘরে ঢুকে সে আরেকবার চমকায়। ঘরে একটা ডিভান, একটা ড্রেসিং টেবিল, দুটো ছোট টুল আর একটা ফটনট ছাড়া আর বেশি কিছু নেই। একগোছা রজনীগন্ধার ভাঙা ফুলদানি সহ মেঝেই ছিড়িয়ে পড়ে আছে, জলে ভিজে সপ করছে কার্পেট। ভাঙা ড্রেসিং টেবিলের আয়না চুরমার, টুলগুলির পায়া ভাঙা। ডিভানে কালো পাতলা একটা হাউসকোট পরে মেয়েটি বসে আছে। এত সুন্দর মেয়ে অনেকের জীবনে দেখেনি। যেমন খিনকটি, তেমনি উন্নত মুখ। মুখ কে যেন ছেনে দিয়ে লক্ষ বছর ধরে কেটে কেটে তৈরি করেছে। গায়ের রং গোলাপি, আলোয় ভরে গেছে ঘর। তার চুল এলোমেলো, চোখ দুটো বাঘিনীর মতো জ্বলছে। অনিকেতের দিকে একবার রক্ত জল করা চোখে তাকালো, তারপর উঠে চকিতে পায়ে দৌড়ে এলো দরজার দিকে। অনিকেত যেখানে দাঁড়িয়ে ঠিক সেই দিকে। অনিকেত কিছু বুঝবারও সময় পেল না। মেয়েটা প্রচন্ড নখে হঠাৎ চিড়ে ফেলতে লাগলো তার মুখ। অনিকেত চিৎকার করে উঠল, প্রদীপ দত্ত, প্রদীপ দত্ত! বন্ধ দরজা খুলে প্রদীপ দত্ত শান্ত পায়ে ঘরে আসে। একটা হাতে মেয়েটাকে তুলে নেয় অনায়াসে। ডিভানে প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে অনিকেতকে বলে, আমি ঠিক রিকোয়ারমেন্টস মতো বাছাই করে মেয়েটিকে তুলে এনেছি, কিন্তু আপনার প্রতি ওকে অ্যাট্রাক্টেড করে তোলার কোনো উপায় আমার নেই। দ্যাট ইজ ইউর বিজনেস মিস্টার বোস, ট্রাই এগেন। বলে চলে যায় প্রদীপ দত্ত। অনিকেতের গাল ছিঁড়ে রক্ত পড়ছে, আগুনের মতো জ্বালা করছে মুখ। মেয়েটা উপুর হয়ে ডিভানে পড়ে কাঁদছে। অনিকেতের মাথায় আগুন জ্বলে গেল। হঠাৎ চিতাবাঘের মতো লাফিয়ে পড়ল ডিভানে। প্রায় আধ ঘন্টা ধস্তাধস্তিতে গেল। অনিকেত মেয়েটাকে কিছুতেই বাগে আনতে পারে না। মেয়েটার দুখানা লম্বা হাত, হাতে নখ, দুখানা পায়ে হরিণের গতি, অসম্ভব দম, এইসব বাধা হয়ে দাঁড়াচ্ছে। বারদুই ধরতে পেরেছিল সে মেয়েটিকে, কিন্তু কিছু করার আগেই ছিটকে বেরিয়ে গেল মেয়েটি। অনেকের তীব্র পিপাসায় ছটফট করে। এমন তীব্র নারী দেহের তৃষ্ণা সে আগে কখনো টের পায়নি। কিন্তু তার বয়স প্রায় 40। শরীর আগের মতো সতেজ নেই, দম কমে এসছে। তাই সে হাঁপায় জিভ বের করা কুকুরের মতো। তারপর প্রদীপ দত্ত আসে। সরি মিস্টার বোস। অনিকেত মুখ তুলে তাকায়। তার একটু লজ্জা করে। সে একটু মাথা নেড়ে জানালো সে পারেনি। প্রদীপ দত্ত এবার বলে একটু ভাবে। তারপর হঠাৎ কোথা থেকে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জে ওষুধ জাতীয় কিছু নিয়ে আসে। মেয়েটাকে সে অনায়াসে ধরে ফেলে এক হাতে। তারপর ঝাঁকুনি দিয়ে ডিভানে শুয়ে হাঁটু দিয়ে চেপে ধরে তার পিঠ। তারপর ইঞ্জেকশনের নির্দয় ছুঁচ তার হাতে ওষুধ ঢুকিয়ে দিয়ে অনিকেতকে বলে, এবার যা খুশি করুন। মেয়েটি আর বাধা দেয় না। নিষ্ক্রিয় পুতুলের মতো শুয়ে থাকে এক ঘোর আচ্ছন্নতায়। অনিকেত তার এতকালের অতৃপ্ত সমস্ত কামনা বাসনা নিয়ে মেয়েটিকে গ্রহণ করার সময় টের পায় মেয়েটি সম্পূর্ণ কুমারী ছিল। অনিকেত নির্জীব হয়ে ওঠে। তখন প্রদীপ দত্ত ঘরে আসে, একটু হেসে বলে, ওকে। অনিকেত অনেক রাত পর্যন্ত মদ খেল। বারংবার মেয়েটির শরীর আক্রমণ করলো গিয়ে, কোনো বাড়ি তৃপ্ত হলো না। আরো আগুন জ্বলে ওঠে শরীরে। ভোর রাতে সে প্রদীপ দত্তকে ডেকে বলে, আরো মেয়ে, প্রতিদিন নতুন। প্রদীপ দত্ত মাথা বাঁকিয়ে বলে, ব্যবস্থা হবে মিস্টার বোস।